স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন এই সময় আমরা হাজির হয়ে যাই নিউজ 24-এর পর্দায়। আর আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য সেই সাথে আদ্যপান্ত জানি আর সরাসরি যুক্ত হয়ে জানি সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং তাদের সাথে ভোটারদের প্রত্যাশার কথা। বরাবরের মতো আজকের এই পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলার নির্বাচনের সংবাদ। এবং ময়মনসিংহ জেলার নির্বাচনের সংবাদ জানাতে আমাদের সাথে আরও যুক্ত হবেন প্রার্থীরা এবং আমাদের প্রতিনিধি। আমরা একটু পরিচিত হয়ে নিব ময়মনসিংহ জেলার প্রতিনিধি আমাদের সহকর্মী সৈয়দ নোমানের সাথে। নোমান, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের অনুষ্ঠানে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পরই আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সহকর্মী নোমান যুক্ত ছিলেন আমাদের সাথে, আমরা কিছুক্ষণ পরই আবার নোমানের সঙ্গে যুক্ত হব। তবে শুরুতে যেহেতু বলেছি আমরা ময়মনসিংহ জেলা নিয়ে আজ কথা বলবো প্রার্থী এবং ভোটারদের সবকিছু নিয়ে। তো সেক্ষেত্রে আমরা একটু ময়মনসিংহ জেলা নিয়ে জানতে চাই। যেমন দেশের সবচেয়ে পুরনো জেলা যদি ময়মনসিংহে বলা হয় তাহলে আসলে ভুল হবে না। আর ইতিহাস ঐতিহ্যের এই জেলা, এখানে রয়েছে সংসদীয় 11টি আসন, যার মধ্যে অন্যতম ময়মনসিংহ 8, যে আসনটি ঈশ্বরগঞ্জ এলাকা নিয়ে গঠিত। আজ মূলত আমরা এই 8 নং আসন নিয়ে কথা বলবো। এবং এই উপজেলার প্রায় 60% মানুষের কথা যদি আমরা বলি, সেটি হচ্ছে কৃষি নির্ভর। নির্বাচন ঘিরে তাদের প্রধান দাবি হচ্ছে কৃষি, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন ইত্যাদি ইত্যাদি। এবং প্রার্থীরাও কিন্তু এই বিষয়ে নিয়ে দিচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি। ভোটাররাও বলছেন তাদের যত ধরনের আশা প্রত্যাশার কথা আছে সবকিছু। এ নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে। দর্শক, প্রতিবেদনটি দেখে নেব। ঈশ্বরগঞ্জ ছিল গৌরীপুরের জমিদারের পরগনা। ইংরেজ শাসনামলে এর নামকরণ করা হয়েছিল পিতলগঞ্জ। পরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ময়মনসিংহের এই উপজেলাটির নামকরণ করা হয় ঈশ্বরগঞ্জ নামে। জাতীয় সংসদের 153 নং আসন ঈশ্বরগঞ্জের আয়তন 286.19 বর্গ কিলোমিটার। এই উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 11টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার 3,44,622 জন। এর মধ্যে পুরুষ 1,76,681 জন এবং নারী 1,67,935 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 6 জন। এই উপজেলায় প্রায় 60% মানুষ কৃষি নির্ভর। ব্রহ্মপুত্র নদের চর অঞ্চলে থাকা উচাখিলা ও রাজীবপুর ইউনিয়নকে সবজির ভান্ডার হিসেবে ডাকা হয়। কৃষি, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান দাবি। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, অবকাঠামোর সর্বদিক দিয়ে বলে স্বাস্থ্য, বিভিন্ন দিক দিয়ে আমরা অবহেলিত। ঈশ্বরগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের সকলকেই আমরা ভূমিকা দেখতে পাই। সকলে মিলেমিশে আমরা এই ঈশ্বরগঞ্জটাকে, পিছিয়ে পড়া ঈশ্বরগঞ্জটাকে আমরা সামনে নিতে চাই। আগামী নির্বাচনে যে নির্বাচিত হবেন, আমি তাদের কাছে আশা রাখবো সেই জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। আমরা চাই পরবর্তী সংসদ সদস্য এই নদীটি পুনর্খননের ব্যবস্থা করবেন এবং ভূমিদস্যুদের কবল থেকে নদীকে বাঁচাবেন। এই পিছিয়ে পড়া জনপদকে যাতে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একজন ভালো জনপ্রতিনিধি আমরা পাই। এখানকার শহর থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানেই বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। সময় ঘনিয়ে আসায় নিজ নিজ এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের চাহিদা ও সমস্যার কথা মাথায় রেখে সার্বিক উন্নয়ন ও সমাধানের আশ্বাস দিচ্ছেন। আমাদের প্রথম ফোকাসটা করতে হবে আমাদের রাস্তাঘাট, এটাকে আমাদেরকে খুবই মানুষের মোবিলিটি বাড়াতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো আমাদের স্বাস্থ্য খাতে ফোকাস করতে হবে, যেখানে মানুষ মিনিমাম সাংবিধানিক মৌলিক অধিকারকে নিশ্চিত করা যায়। তারপরে আমাদের ফোকাস করতে হবে আগামী প্রজন্ম, যারা এখন আসলে জেনজি আমরা অভিহিত করছি। ঈশ্বরগঞ্জের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, ঈশ্বরগঞ্জের মানুষের আজকের যে নানা ধরনের বঞ্চনা, রাস্তাঘাট, অবকাঠামোর যে বেহাল দশা এবং শিক্ষা নিয়ে আমি কাজ করতে চাই। স্বাধীনতার পর এই উপজেলায় উন্নয়নের ছোঁয়া কতটা লেগেছে তা নিয়ে সবসময় প্রশ্ন থেকে গেছে জনমনে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নানান হিসেব নিকেশে ব্যস্ত এখানকার ভোটাররা। আলহাদি খান, নিউজ 24।
দর্শক, ময়মনসিংহ জেলা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম এবং শুরুতেই যেমনটি বলেছি আমরা যুক্ত হব আমাদের প্রতিনিধির সাথে এবং তার সাথে রয়েছেন সেই আসনের দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলবো, জানবো তার কি কি চিন্তা চেতনা আছে এই আসনটিকে নিয়ে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে নিয়ে তারা আসলে কি ভাবছেন। নোমান, কিছুক্ষণ আগে আমরা ময়মনসিংহ জেলার এই আসনটির প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে স্পষ্টত উল্লেখযোগ্য যে সেখানে রয়েছে প্রায় 60% মানুষের কথা যদি আমি বলি তাহলে তারা কৃষি নির্ভর। তো আপনার সাথে নিশ্চয়ই হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, কি বলছেন তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এবং এই কৃষি নির্ভর জনগোষ্ঠীর জন্য তারা আসলে কি করতে চায়? নাফিসা, শুরুতেই আমি পরিচয় করে দিতে চাই, আমার ঠিক হাতের ডান পাশে যিনি আছেন তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক, একই সাথে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তার নাম লুৎফুল্লাহ মাজেদ বাবু, তিনি একজন প্রকৌশলী। এবং আমার বাঁ পাশে আছেন জামাত থেকে মনোনীত প্রার্থী এবং তিনি উপজেলা জামায়াতের আমির হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি মঞ্জুরুল হক হাসান। আমরা দুজনের সাথেই কথা বলবো, আমরা জানার চেষ্টা করবো। তো প্রতিবেদন যেমনটি উঠে এসেছে 60% কৃষিকাজের কথা সেটি বলছিলেন এবং একই সাথে আমি সাধারণ মানুষের সাথে সারাদিন কথা বলেছি, তারা যেটি বলছে সবচেয়ে বড় সমস্যা এখানে শিক্ষায় পিছিয়ে পড়া। সারা বাংলাদেশ যখন শিক্ষায় এগুচ্ছিল তখন ঠিক এই উপজেলাটি কিন্তু শিক্ষায় পিছাচ্ছিল। সে বিষয়ে আমরা কথা বলবো দুই প্রার্থীর সাথেই। আমরা একটু শুরুতেই বিএনপি থেকে মনোনীত প্রার্থীর কাছে জানতে চাই এই শিক্ষায় পিছিয়ে পড়া সেটি কিভাবে দেখছেন এবং এজন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন যদি ইলেকশনে জয়ী হতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এইবার এই জিনিসটা আমরাও আসলে অবলোকন করেছি। আমরা যখন দেখেছি যে এসএসসিতে মাত্র 48.1% আমাদের উপজেলায় ছাত্ররা পাশ করেছে, তারপরেই আমরা বিভিন্ন স্কুলে গিয়েছি, বিভিন্ন প্রিন্সিপাল এবং বিভিন্ন হেডমাস্টার ওনাদের সাথে কথা বলেছি। আমি দেখেছি যে আমাদের সবচেয়ে ভালো যে স্কুলটি বিশেষরী স্কুল, সেখানে যেয়ে দেখলাম ক্লাস 10-এ ছাত্র আসে নাই এবং ক্লাস 9-এ মাত্র 8 জন ছাত্র এসেছে। তো সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখানে যে জিনিসটা আমি অবজার্ভ করেছি যে এখানে সব কিছু ম্যাথডিক্যাল লার্নিং বেস। আমাদের স্কুলে যখন আমরা পড়তাম যে কনসেপচুয়াল লার্নিং বেসটা, এটা আসলে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে। সো আমাদের প্রথম কাজ হলো যে এই জায়গাটাকে ঠিক করা এবং গার্জিয়ানদেরকেও অ্যাওয়্যার করা। আমরা অনেকগুলো স্কুলে গিয়েছি ব্যক্তিগতভাবে এবং আমরা গার্জিয়ানদের সাথে অভিভাবক সমাবেশ করেছি। আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে বাচ্চাদেরকে স্কুলে আসতে হবে সে যদি আসলে কনসেপচুয়াল লার্নিংটাকে ডেভেলপ করতে চায়। সো আমরা প্রত্যেকটা টিচারদের সাথে স্কুলে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা ছাত্র এবং অভিভাবকদেরকে মোটিভেট করেছি যেন তারা ছাত্রদেরকে স্কুলে পাঠায়। এবং আমাদের প্রথম কাজ হলো যে এইভাবে এটাকে মিনিমাম 80 to 85%-এ নিয়ে আসা। আমরা যদি কখনো সরকার গঠন করতে পারি এবং আমি যদি পার্লামেন্টে যেতে পারি, আমার ফার্স্ট কাজ হবে শিক্ষাটাকে নজর দিয়ে এসএসসিতে অ্যাটলিস্ট 85% to 90% অ্যাচিভ করা। এটা হলো আমাদের প্রথম কাজ হবে এইখানে। এবং অবশ্যই যদি আমরা শিক্ষাকে ট্র্যাক করতে পারি তাহলে আমাদের ভ্যালু রিস্টোরেশন প্রসেসটা সমাজে অনেক সহজ হবে। ধন্যবাদ আপনাকে। আমি একই প্রশ্ন একই দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি জামাতে যিনি মনোনীত প্রার্থী আছেন তার কাছ থেকে। আমরা একটু জানবো আপনার কাছে, শুনছিলেন নিশ্চয়ই আমার প্রশ্নটি। ধন্যবাদ নিউজ 24, ধন্যবাদ প্রিয় ঈশ্বরগঞ্জবাসী। শিক্ষায় আসলে আলো জ্বালায়। শিক্ষা যত বেশি উন্নত হবে ঈশ্বরগঞ্জ তত বেশি উন্নত হবে। একটি সুন্দর ঈশ্বরগঞ্জ গড়তে চাই, একটি সভ্য সমাজ গড়তে চাই, এর জন্য শিক্ষার প্রয়োজন। আজকে যে শিক্ষা অনেক ঝরে পড়া শিক্ষা, অনেকে ছাত্র ঝরে পড়ছে, অথবা যে কথা আপনি শুনতে পাচ্ছেন যে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কম। আমরা যদি শিক্ষাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি, স্কুল এবং প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোকে যদি আমরা আনন্দময় করতে পারি, সকলের উপস্থিতি নিশ্চিত হবে। তখন যখন একদিক থেকে শিক্ষক, অপর দিক থেকে অভিভাবক, তাদের যদি সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে পারি স্কুলে। দেখেন আজকে আমাদের স্কুলের খেলার মাঠ নেই, শুধু খালি পড়লেই হবে না, তাদের আনন্দজনক একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। স্কুলের খেলার মাঠ, মাদ্রাসার খেলার মাঠটাই যেখানে ছাত্র গড়ে ওঠে, যার তার যোগ্যতা নিয়ে সে গড়ে উঠবে, সেই জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এটা হলো প্রথম কাজ। সেই সাথে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। আজকে যেমন আমরা মোবাইলের যে ব্যবহার,
আমরা দেখছি যে একেবারে তরুণ যারা, একেবারে ছাত্র যারা, ওরা মোবাইল হাতে, কিন্তু মোবাইলের সঠিক ব্যবহার না করার কারণে আজকে অনেক ছাত্রছাত্রী যারা রাস্তায় তারা থেমে যাচ্ছে, আর চূড়ান্ত পর্যায়ে ওরা যাইতে পারছে না। সেজন্য অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। আর পাশাপাশি আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা যারা আজকে দাবি দাবা নিয়ে মাঠে আছে, তাদেরও একটা কথা আছে যে আমরা আমাদের ন্যায্য যে দাবি, আমাদের যে প্রয়োজন মেটাতে আমরা পারছি না, আমাদের শিক্ষা ক্ষেত্রে যে অবদানটুকু রাখার কথা, সেই পরিমাণ অবদান রাখার ক্ষেত্রে তাদের এটাও একটা বড় বাধা। সেই ক্ষেত্রে তাদের বাধাকেও অতিক্রম করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। সকলে মিলে যদি আমরা চাই একটা সুন্দর ঈশ্বরগঞ্জ করবে, শিক্ষা নিয়ে কাজ করার আমার একটা দৃঢ় পরিকল্পনা। আমি একজন শিক্ষক, আমি একটি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, সেই হিসাবে আমি নিত্যনৈমিত্তিক শিক্ষার্থীদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে প্ল্যান করি যে কিভাবে শিক্ষাটি নিয়ে আগানো যায়, সেটা করতে হবে। আমাদের দেখেন সন্ধ্যার পরেও আমাদের ছাত্ররা কিন্তু এখনো বাহিরে থাকে, এটা আদৌ কাম্য না। কেন শিক্ষার্থীরা সন্ধ্যার পরে বাহিরে থাকবে? এটা গার্জেনও চায় না। গার্জেন বারবার আমাদের কাছে আসছে যে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা সামলাতে পারছি না। আজকে এই সমস্ত শিক্ষার্থীদেরকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাদেরকে নিয়ে যদি মোটিভেশন করতে পারি, তাদেরকে নিয়ে যদি আমরা স্কুল, ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদেরকে নিয়ে আমরা এই কথাটা বোঝাতে পারি, ছাত্ররা যদি আশান্বিত হয়, ছাত্ররা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়ছে, কারণ এরা বেকারত্ব, এই বেকারত্বের দিকে ওরা যাইতে চাচ্ছে না, লেখাপড়ায় অমনোযোগী। আমরা যেভাবে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেব, পাশাপাশি যদি তাদের হাতে কর্মটা তুলে দেওয়ার যদি প্ল্যান থাকে, তাহলে কিন্তু এই সমস্ত ছাত্ররা আরও অধিক বেশি আগ্রহী হবে, যুবকরাও কাজে লাগবে আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দুজনেই কিন্তু জানাচ্ছিলেন শিক্ষা নিয়ে তাদের কর্ম পরিকল্পনা কী আছে ভবিষ্যতে। আমি একটু জানার চেষ্টা করব, সামগ্রিকভাবে যদি নির্বাচিত হতে পারেন, সামগ্রিকভাবে ঈশ্বরগঞ্জের নজর কিভাবে দেখবেন আপনি? ঈশ্বরগঞ্জকে কিভাবে দেখবেন? উপজেলাবাসীর জন্য কি করবেন? প্রতিশ্রুতি কি আছে? ধন্যবাদ। আসলে ঈশ্বরগঞ্জে আমরা যেটা আমি দেখেছি যে আমাদের এখানে যারাই এমপি হয়েছেন বিগত সময়ে, ম্যাক্সিমাম সময়ে আমাদের বাহিরের মানুষ এমপি হয়েছেন ঈশ্বরগঞ্জ থানায়, এবং এই কারণে আমাদের স্বাভাবিক উন্নয়নের যে প্রক্রিয়াটা এটা অনেক ব্যাহত হয়েছে। এই ব্যাহত হওয়ার ফলে আমি যদি দুইটা অ্যাসেসমেন্ট করি, একটা হলো শর্ট টার্ম অ্যাসেসমেন্ট আর একটা হলো লং টার্ম অ্যাসেসমেন্ট। আসলে আপনি যদি কখনো কোনো ডেভেলপমেন্ট করতে চান, আপনার সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা থাকতে হবে। সেই শর্ট টার্ম অ্যাসেসমেন্টটা হলো আমাদের নিডস, খুবই ক্রাইং নিডস। সেই জায়গায় আমি দেখেছি যে আমাদের 95% রোড, যেগুলো মেজর রোড, এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আমরা যদি মোবিলিটিটাকে তৈরি করতে না পারি, আলটিমেটলি আমরা তাহলে মানুষের নগরায়ন তৈরি হওয়াটা খুব কঠিন হবে। আমি আবারও ফিরবো আপনার কাছে, একটু সময় স্বল্পতা আছে, আমরা একটু স্টুডিওতে ফিরতে চাচ্ছি নাফিসার কাছে। নোমান, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী নোমানের সাথে দুজন প্রার্থী যুক্ত ছিলেন, একজন বিএনপি থেকে এবং আরেকজন ছিল জামাত প্রার্থী। তাদের কথা যদি আমি একটু সংক্ষেপে জানাতে চাই, প্রথম যিনি বিএনপি ছিলেন তিনি একদম শুরুতে উল্লেখ করেছেন যে এবারের এসএসসিতে তাদের উপজেলার কিন্তু পাসের হার ছিল 48.81%। তো তিনি বলেছেন শিক্ষার মান উন্নয়নের কথা, এবং ঠিক তার বিপরীতে যদি আমি জামাত প্রার্থীর কথা বলি, তিনি কিন্তু স্পষ্টত উল্লেখ করেছেন শুধুমাত্র শিক্ষা দিয়ে নয়, বরং শিক্ষার জন্য প্রয়োজন হচ্ছে বিনোদন, এবং সেই সাথে শিশুদের উন্নয়নে দরকার খেলার মাঠ। এবং তাছাড়া কিন্তু উঠে এসেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা এবং অবকাঠামোগত উন্নতির কথা। আমরা আবারও প্রার্থীদের কাছে জানবো আরও বিষয়। তবে এ পর্যায়ে জেডএসআরএম নির্বাচনের পথে এই অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পর। দর্শক বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আমরা আবারও যুক্ত হব আমাদের প্রতিনিধির সাথে, কথা বলবো প্রার্থীদের সঙ্গে। নোমান, আমরা আবারও যেতে চাই প্রার্থীদের কাছে, কি বলছেন তারা আসন্ন নির্বাচন নিয়ে? ধন্যবাদ আপনাকে আবারও। আমি আবারও বিরতির আগে যেমনটি শুনছিলেন বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন তিনি বলছিলেন ঈশ্বরগঞ্জের ভাবনা নিয়ে। আমরা একটু আবার তার কাছে সেই অসম্পূর্ণ কথাটি সম্পূর্ণ করার জন্য জানতে চাচ্ছি। আসলে আমাদের এখানে বাহিরের মানুষ এমপি হওয়ার কারণে এটা স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হয়েছে। ফলে আমাদের খুব যেই আমরা নির্বাচিত হই না কেন, আমাদের দল যদি নির্বাচিত হতে পারে, আমাদের স্পেশাল অ্যাটেনশন থাকতে হবে যে এই
উন্নয়নটাকে, রাস্তাঘাটের উন্নয়নটাকে এক্সেলারেট করা। এটা হবে আমাদের ফার্স্ট কাজ, এবং আমাদের এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের উপজেলাটাকে ডায়াগোনালি কানেক্ট করা যাবে এবং মোবিলিটি বাড়ানো যাবে। সেকেন্ড হলো যে স্বাস্থ্য খাতটা যে জায়গায় আসছে, আমরা যে হসপিটালে গিয়েছি, আমাদের আসলে একটি 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে এবং আমরা অনেকগুলো উপজেলার সাথে বর্ডারিংও আছি, ফলে অনেক রোগীর প্রেশার এখানে। আমি মনে করি যে আমাদের এখানে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আমাদের এখানে ডাক্তারের স্বল্পতা আছে, রোগীর টেস্ট স্বল্পতা আছে, এবং ওভারঅল ম্যানেজমেন্টটাকেও খুব পার্সোনালি এবং গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিয়ে এটাকে এক্সেলারেট করতে হবে। এটা আমাদের সেকেন্ড ফোকাস। এবং সিমালটেনিয়াসলি আমরা যে বিভিন্ন উপজেলায় আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দেখছি, এখানে আমাদের একটা বৃহৎ অংশ আছে কাওমি শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের স্কুল। তো আমরা নিজেরাও বিভিন্ন কাওমি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ। আমার কাছে মনে হয়েছে আমরা যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা দেখেছি, আমাদের এখন যে জেনজি আছে সবার হাতেই মোবাইল আছে, অ্যাক্সেস টু ইনফরমেশন আছে, যেটা বলছিলাম যে আমাদের এটাকে আমরা ভালোভাবেও ব্যবহার করতে পারি। ফলে আমরা ওদেরকে টার্গেট করে আমরা যদি একটা অল্টারনেটিভ ধরেন টেক বিজনেসের মতো বা একটা অল্টারনেটিভ টার্নওভার তৈরি করতে পারি, ডেটা অ্যানোটেশন বা ডেটা লেভেলিংয়ের মতো ব্যবসাগুলো এখন পৃথিবীতে আছে, যেগুলো আমরা খুব স্বল্প শিক্ষিত মানুষ, এই ধরনের টেক এক্সপার্ট মানুষদেরকে আমরা ইনভলভ করে তাদের একটা অবশ্যই যদি একটা অল্টারনেটিভ আর্নিং তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মাদক বা জুয়া থেকে নিয়ে আসতে পারবো। কারণ তাদের যদি আমরা অল্টারনেটিভ সোর্স তৈরি করতে না পারি, তাদেরকে ফেরানো খুব ডিফিকাল্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই মানুষগুলো বেসিক্যালি খুবই অল্প বয়স, এবং এদেরকে আমরা খুবই এদের প্রতি গার্জিয়ানদেরও সচেতন থাকতে হবে। এবং আমাদের সমাজ ব্যবস্থায় প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জেনজির জন্য ভ্যালু রিস্টোরেশন করা, এবং এটা এভাবেই সম্ভব হবে। ধন্যবাদ লুৎফুল্লাহ মাজেদ বাবু। আমরা একটু জানতে চাচ্ছি, জামাত প্রার্থীর কাছে যাচ্ছি, একই ভাবনা, আপনার ভাবনা কি ভবিষ্যৎ নিয়ে? জি ধন্যবাদ। আমার ভাবনা, যুবকরা রক্ত দিয়েছে বারবার, 24,000 যে রক্ত দিয়েছে, এই রক্তের ঋণ পরিশোধ করতে চাই। যুবকদের হাতে কর্ম তুলে দিতে চাই, যুবকদেরকে কাজে লাগাতে চাই, যুবকদের মাধ্যমে তাদের পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রে হাসি ফোটাতে চাই। সেটা আমার প্রথম কাজ। দ্বিতীয়ত তো আমাদের এই প্রশাসনকে স্বচ্ছতা আনতে চাই, স্বচ্ছতা এনে জনগণের সেবা নিশ্চিত করতে চাই। আজকে অস্বচ্ছতার কারণে জনগণ প্রকৃত সেবা থেকে ওরা বঞ্চিত। কাজেই দ্বিতীয় নম্বরে কাজটা হবে আমাদের প্রশাসনকে স্বচ্ছতায় নিয়ে সকল জনগণের সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। 3 নম্বর, এই দেশের যে অবকাঠামো, রাস্তাঘাটের যে কথা শুনেছেন, যে একেবারে বেহাল যে দশা, মানুষ যে অভিযোগ করছে, সেই অভিযোগ থেকে আমরা মুক্তি চাই। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ, সেইগুলিকে আমাদের প্রায়োরিটি দেওয়া, সেইগুলিকে মেরামত করতে হবে। পাশাপাশি আমাদের এই দেশে স্কুল কলেজ যেমন আছে, ঠিক তেমনিভাবে আমাদের হেফজখানা, আমাদের মক্তব, আমার কওমি মাদ্রাসা, যেগুলি অনেকে ভাড়াটে প্রতিষ্ঠানে তারা প্রতিষ্ঠান পরিচালনা করছে, তাদের নিজস্ব জায়গা ক্রয় করতে পারছে না এবং তারা তাদের অবকাঠামোর উন্নয়নও করতে পারছে না। সেই জায়গায় সরকারের কোনো অবদান সেই জায়গাটাতে নাই। আমরা চাই যে আমার এই মক্তব, মাদ্রাসা এবং মসজিদে দেখা যায়, মসজিদের উন্নয়নের জন্য আমাদের পিছনে ঘুরতে হয়। সেই মসজিদগুলিতে উন্নয়ন করা, মক্তবের উন্নয়ন করা, রাস্তাঘাটের উন্নয়ন করা, এটা করা। আবার কৃষক ভাইয়েরা যারা আছে, কৃষক ভাইয়েরা কিন্তু তারা সবচেয়ে বেশি অবহেলিত। কৃষক ভাইদের ন্যায্য অধিকার তাদের কাছে ফিরিয়ে দিবেন। শুনছিলেন দুই প্রার্থী বলছিলেন তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতি আছে সেগুলো জানাচ্ছিলেন। এই ছিল আসলে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচনের পথে অনুষ্ঠানটি। আমার কাছে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ময়মনসিংহের আসনে। নোমান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ ৮ আসন থেকে আমাদের সহকর্মী এবং যুক্ত হয়েছিলেন প্রার্থীরা, জানাচ্ছিলেন নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিভিন্ন প্রতিশ্রুতির কথা। আজকের জিডেসআরের নির্বাচনের পথের আয়োজনে এই ছিল আয়োজন, এবং আগামীকাল আমরা যাব আবার অন্য কোনো জেলায়, দেখাবো সেখানকার নির্বাচন নিয়ে সবশেষ কী সংবাদ রয়েছে তা। সে পর্যন্ত নিউজ 24 সঙ্গেই থাকুন, দেখতে থাকুন নির্বাচনের পথে।